মিহি পুরো সিদ্দিকি ম্যানশনে ঘুরে ঘুরে অনেকের সাথে ভাব জমানোর চেষ্টা করছিল, কিন্তু কেউ তাকে বিশেষ পাত্তা দিচ্ছিল না। এতে করে তার রাগ হয় ভীষণ। সে বলে, এই তানহা, কোনো কিছু না করি এত কিছু পেয়ে গেল, আর আমি এত চেষ্টা করেও। এমন সময় হঠাৎ করে মিহি কারো সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নেয়। ঠিক সেই সময় দুটো বলিষ্ঠ হাত তাকে আগলে নেয়। মিহি অবাক হয়ে তাকিয়ে থাকে। ভীষণ সুদর্শন ও সুঠামদেহী এক যুবকের দুই হাতের মুঠোয় ঝুলন্ত সে। সে হাঁ করে তাকিয়ে থাকে যুবকটির দিকে। এদিকে নিজের দিকে মিহিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তার পর্নায় বিরক্ত হয় আফনান সিদ্দিকী। বিরক্তিস্বরে মিহিকে সোজা করে দাঁড় করিয়ে চলে যেতে নেবে, এমন সময় মিহি বলে ওঠে। ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। আফনানের মেজাজ খারাপ ছিল, তাই সে কিছু না বলে চলে যেতে নেয়। ঠিক সেই সময় মিহি পেছন থেকে বলে ওঠে। ও হ্যালো, কিছু বলছেন না কেন? অ্যাটিটিউড? আমি কিন্তু জেনে জেনে কেউ নই, শাহওয়াজ সিদ্দিকীর হবু শালি আমি। এসব অ্যাটিটিউড অন্য কোথাও গিয়ে দেখাবে। কথাটা শোনা মাত্রই আফনান থেমে পেছনে ফিরে তাকায়। মিহিকে পা থেকে মাথা পর্যন্ত একবার ভালো করে পরখ করে নিয়ে বলে, ইন্টারেস্টিং, ভ্যারি ইন্টারেস্টিং। তানহা এক ভিড়ের মাঝে নিজেকে ভীষণ একা বোধ করছিল। এমন সময় আচমকা তার পিঠে কারো স্পর্শ অনুভব করে পেছন ফিরে দেখতে যায় শাহনওয়াজ সিদ্দিকীকে। শাহনওয়াজ ওর উদ্দেশ্যে বলে, একা একা লাগছে? হুম। আমি থাকতে তুমি একা নও। আচ্ছা, ওই লোকটা কে ছিল? আমার পরিচিত একজন। শাহনওয়াজের সংক্ষিপ্ত জবাব শুনে তানহা আবারও সাহস করে প্রশ্ন করে, আমায় কেন বিয়ে করতে চাইছেন সেটা তো বললেন না স্পষ্ট করে। আমি কারণ জানতে চাই। শাহনওয়াজ বলে। বেশ, কারণ জানতে চাইলে চলো আমার সাথে। বলেই তানহাকে নিজের সাথে নিয়ে যেতে থাকে। শাহনওয়াজ তানহাকে নিজের সাথে তার রুমে নিয়ে এসে দরজাটা বন্ধ করে দিল। তানহা শাহনওয়াজের দিকে অবাক চোখে তাকিয়ে বলল, আপনি আমায় এখানে কেন নিয়ে এলেন? কি দেখাতে চান আমায়? শাহনওয়াজ নিজের কাবার্ডের কাছে গেল। কিছু সময় পর সেখান থেকে একটা টিফিন বক্স বের করলো। দেখে মনে হচ্ছে টিফিন বক্সটা অনেক পুরাতন। শাহনওয়াজ তানহার সামনে টিফিন বক্সটা বাড়িয়ে দিয়ে বলে, দেখো তো এটা চিনতে পারো কিনা। তানহা সেটা হাতে নিয়ে বলে, এটা তো একটা টিফিন বক্স, কিন্তু এর সাথে আমার কি সম্পর্ক? শাহনওয়াজ দীর্ঘশ্বাস ফেলে বলে, তার মানে তুমি ভুলে গেছো। অবশ্য ভুলে যাওয়াটাই স্বাভাবিক। যাই হোক, তোমার এটার কথা না হয় মনে নেই, কিন্তু এটা কি মনে আছে যে কি? তুমি যখন অনেক ছোট ছিলে, 4-5 বছর বয়স, তখন তোমার মাও বেঁচে ছিলেন। সে সময় মনে আছে? তুমি বোধহয় সেদিন প্রথম স্কুলে গিয়েছিলে। সেদিন তোমাদের স্কুলের বাইরে একটা কিশোর বসেছিল। সে ক্ষুধার্ত ছিল। তোমার মা সেদিন ছেলেটাকে বাড়িতে নিয়ে গিয়ে খেতে দিয়েছিল, মনে আছে? এরপর থেকে তোমার মা প্রতিদিন টিফিনে তোমার জন্য এক্সট্রা খাবার দিত, যাতে তুমি সেখান থেকে ছেলেটাকে দিতে পারো। একদিন ছেলেটির হাতে চোট লেগেছিল। সেদিন তুমি তোমার ছোট্ট হাতে ওই ছেলেটাকে খাইয়ে দিয়েছিলে, মনে আছে? তানহা নিজের অতীতের স্মৃতিকে ডুব দেয়। সত্যি তার সাথে এমনই হয়েছিল। একজন পথশিশুকে সে এভাবেই খাইয়ে দিয়েছিল। এরপর শাহনওয়াজ আবার বলে ওঠে, তারপর একদিন তুমি স্কুলের সামনে বসে কাঁদছিলে। পথশিশুটা তোমার কাছে গেলে তুমি তোমার পুরো টিফিনটা তাকে দিলে। সেদিন টিফিনে খুব কম খাবার ছিল। তুমি কাঁদতে কাঁদতে ছেলেটিকে বলেছিলে তোমার মা আর নেই, তিনি তোমাকে ছেড়ে অনেক দূরে আল্লাহর কাছে চলে গেছেন, তাই এখন থেকে কেউ আর তোমার জন্য খাবার দেবে না। সেদিন ছেলেটা তোমার সান্ত্বনা দিয়েছিল, তোমার মাথায় হাত বুলিয়ে বলেছিল এতদিন যেভাবে তুমি ওকে খাবার দিয়েছ, তেমনি ভাবে এবার থেকে ও তোমার জন্য খাবার নিয়ে আসবে। মনে আছে তোমার? তানহার চোখে জল চলে আসে। সে বলে, কিন্তু ছেলেটা আর আসেনি। ও মিথ্যেবাদী ছিল। ওর জানে আমি অনেক অপেক্ষা করেছিলাম। বাড়িতে সৎমা আমায় ঠিকভাবে খেতে দিত না। আমি আশায় ছিলাম একদিন ও আসবে আমার জন্য খাবার নিয়ে, কিন্তু ও নিজের কথা রাখেনি। একসময় আমিও ওর আশা বাদ দিই। নিজের ভাগ্যের সাথে মানিয়ে নিই আমি। শাহনওয়াজ এবার তানহাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বলে, আমি দুঃখিত, তোমার কঠিন সময় আমি তোমার কাছে থাকতে পারিনি। বিশ্বাস করো, আমি চেয়েছিলাম তোমার জন্য খাবার নিয়ে যেতে,
কিন্তু পরিস্থিতি এমন ছিল যে আমাকে সম্পূর্ণ এক নতুন জীবনে প্রবেশ করতে হয়, যেখানে আমার নিজের স্বাধীনতা বলে কিছু ছিল না। অন্যের কথা মতো চলতে হতো আমায়। আর তাই মানে তুমি সে? হ্যাঁ তানহা, আমি তোমার সেই ছোটবেলার বন্ধু, যে ছোটবেলায় তোমাকে দেওয়া কথা রাখতে পারিনি। কিন্তু এবার সময় এসেছে নিজের ভুল শুধরানোর। এবার আমি তোমায় সবকিছু থেকে আগলে রাখবো। আমি তোমায় কথা দিলাম। বলেই সে তানহাকে আরও শক্ত করে আঁকড়ে ধরে। মনে করে সেদিন তানহাকে দেওয়া কথা রাখতে সে খাবার জোগাড় করতে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরছিল। আর ঠিক সেই সময়েই তার দেখা হয় আনোয়ার সিদ্দিকীর সাথে। খাবার জোগাড় করার সময় শাহনওয়াজ যখন একটি রেস্টুরেন্টে চুরি করতে গিয়ে মার খাচ্ছিল, তখন আনোয়ার সিদ্দিকী তাকে উদ্ধার করে নিজের সাথে নিয়ে যান নিজের মাফিয়া সাম্রাজ্যে। আর সেখানেই তার জীবনটা নিয়ন্ত্রণে নিয়ে আসে। এরপর শাহনওয়াজ নিজের ইচ্ছায় কখনো ওই সাম্রাজ্যের বাইরে আসতে পারেনি। যখন সেই সুযোগ পেল, তানহার অনেক খোঁজ করেছে, কিন্তু তার খোঁজ পায়নি। এরপর তানহার সাথে সেদিনের ঘটনার পর ওর বায়োডাটা খুঁজতে গিয়ে সব কিছু বুঝতে পেরেছে। তখন শাহনওয়াজকে বলে, এবার আপনি আমায় সত্যি আগলে রাখবেন তো? আগের মতো আর ছেড়ে যাবেন না তো আমায়? শাহনওয়াজ তানহার হাত ধরে বলে, এই যে হাতটা ধরলাম, মৃত্যুর আগে অবধি তোমার এই হাত আমি ছাড়বো না, কথা দিলাম তোমায়। সত্যি? হুম। শাহনওয়াজ তানহার কপালে চুমু খায়, তখন লজ্জায় মিলিয়ে যায়। আজ তানহা ও শাহনওয়াজের গায়ে হলুদ। এ নিয়ে পুরো সিদ্দিকে ম্যানশনে চলছে আয়োজন। আকবরের আজকের পুরো দিন কাটছে ব্যস্ততায়। সে আজ দম ফেলারও সময় পাচ্ছে না। এর মাঝে সে খেয়াল করেছে মিহিকে কেমন জানি অদ্ভুত লাগছে। সে ফোনে কারোর সাথে ভীষণ কথাই বলছে, আবার তার হাতে ভীষণ দামি একটা ব্রেসলেট, গলায় দামি লকেট। এসব দেখে আকবরের কেমন একটা খটকা লাগে। সে ভাবে, এই মেয়ে এত দামি দামি জিনিস কোথায় পেল? তবে বেশিক্ষণ ভাবার সময় পেল না, কারণ তার অন্য অনেক কাজ আছে। এমন সময় সে খেয়াল করলো শাহনওয়াজ এসে দাঁড়িয়েছে। সে এসে আকবরকে বলল, সব আয়োজন করে ফেলেছ? সব কিছু ঠিকঠাক। তানহাকে পুরো একটা সুন্দর হলুদ শাড়ি পরেছে। তাকে দেখে যে কেউ বলবে তার মতো সৌন্দর্য আর কারো নেই। মিহি দূর থেকে তাকে দেখে কিছুটা হিংসা করছে। তবে মর্জিনা বেগম এগিয়ে গিয়ে তানহাকে বললেন, বাহ, কি সুন্দর লাগছে, চল তোকে প্রথম হলুদ আমি লাগাবো। বলেই তিনি তানহাকে এগিয়ে এনে তার গায়ে হলুদ লাগিয়ে দিলেন। এরপর মিহিও এগিয়ে এসে হলুদ লাগিয়ে দিয়ে বলল, আশা করি এই হলুদের মতো তোর জীবনও উজ্জ্বল হবে। তানহা জড়িয়ে ধরে মিহিকে। এদিকে মিহির মনে অন্য কিছুই চলছিল। শাহনওয়াজ সিদ্দিকীর গায়েও হলুদ মাখানো হয়েছে। এরপর সে তানহাকে দেখার জন্য এগিয়ে এলেন। শাহনওয়াজ তানহাকে দেখে বলল, তোমায় অনেক সুন্দর লাগছে, তবে আমার হলুদ লাগানো তো এখনো বাকি। বলে সেও মাখিয়ে দেয় হলুদ। মিহি বিড়বিড় করে বলে, ঢং যত। শাহনওয়াজ তানহাকে বলে, আজ রাতে আমাদের বিয়ে। আজ থেকে আমাদের একটা নতুন জীবন শুরু হতে চলেছে। এই নতুন জীবনে আমার কেবল তোমার সঙ্গ ও ভরসা চাই। আমি জানি তুমি আমাকে এখনো পুরোপুরি চেনো না, আমার জীবনের ব্যাপারে তেমন কিছুই জানো না। আমাকে নিয়ে তোমার মনে অনেক প্রশ্ন থাকতে পারে। সব প্রশ্নের উত্তর আমি তোমায় দেব। শুধু আমার উপর একটু ভরসা রাখো। কখনো আমার বিপক্ষে যেও না। কারো কথায় প্ররোচিত হয়ে আমি ভুল বোঝো না। আমার কোনো ব্যাপার নিয়ে মনে প্রশ্ন জাগলে সরাসরি আমার কাছে প্রশ্ন করবে। আরেকটা কথা, কাউকেই অন্ধের মতো বিশ্বাস করো না। আমার শত্রুর অভাব নেই। অনেকে তুমি প্ররোচিত করার চেষ্টা করবে, তুমি শুধু প্ররোচিত হয়েও না। তানহা মাথা নাড়ায়। এমন সময় আকবর এসে বলে, স্যার, একটা বড় সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? আকবর এরপর শাহনওয়াজকে কিছু একটা দেখায়। শাহনওয়াজ সেটা দেখে বলে, আমাদের এক্ষুনি যেতে হবে। সে তানহার দিকে ব্যাকুল দৃষ্টিতে তাকিয়ে বলে, আমার জন্য অপেক্ষা করো তানহা। আশা করি অপেক্ষার ফল মিষ্টি হবে। তানহা হালকা হাসে। আজ রাতেই আমাদের বিয়ে হবে। বলেই শাহনওয়াজ তানহার কপালে আলতো করে চুমু খায়। তানহা বলে, আমি আপনার অপেক্ষায় থাকবো। আগের বারের মতো এই অপেক্ষার প্রহর যেন দীর্ঘ না হয়।
শাহনওয়াজ তানহাকে ভরসা দিয়ে বেরিয়ে যায়। তানহাকে বিয়ের সাজে সাজানো হচ্ছে, কিন্তু তার মনে নানান চিন্তা বাসা বাঁধছে। তার পাশেই বসে আছেন মর্জিনা বেগম। তানহাকে এত দামি শাড়ি ও গহনায় সাজতে দেখে তার চোখ ধাঁধিয়ে যাচ্ছে। আচমকা তানহা উঠে দাঁড়ায়। মর্জিনা বেগম তানহার দিকে এগিয়ে গিয়ে বলেন, কি হলো তানহা, এভাবে উঠে দাঁড়ালি কেন? আমার মনটা কেমন যেন করছে আম্মু। বিয়ের দিন উনি কিভাবে বেরিয়ে গেলেন? উনি ঠিক সময় মতো আসবেন তো? আরে এত চিন্তা করিস না, কোনো জরুরি কাজ পড়ে গেছে বোধ হয়, সেই জন্য গেছে, চলে আসবে আবার। আমার কেন জানি না খুব দুশ্চিন্তা হচ্ছে। এত দুশ্চিন্তা করে তো কোনো লাভ নেই, তার থেকে তুই একটু নিশ্চিন্তে থাক, সঠিক সময় ও চলে আসবে। এসব বড়লোক মানুষদের জীবন এমনই হয়। এরই মধ্যে তানহাকে আবারও বসতে বলা হয় পার্লারের মেয়েদের দ্বারা, কারণ তার সাজ এখনও শেষ হয়নি। তানহা চুপচাপ বসে পড়ে, তবে তার মনের খচখচানি তখনও দূর হয়নি। খচখচ ভাব তখনও বজায় ছিল। তানহার ভাবনার মাঝেই হঠাৎ করে তার ফোনটা বেজে ওঠে। তানহা ফোনটা রিসিভ করতেই বিপরীত দিক থেকে শাহনওয়াজ বলে ওঠে। তোমার বিয়ের সাজ কমপ্লিট? তানহা বিষণ্ণ মনে বলে, কিন্তু আপনি কখন আসবেন? আমি খুব শীঘ্র এসছি, আমার জন্য একটু অপেক্ষা করো। মন খুশিতে ভরে ওঠে। একটু পরেই তানহা নিচে নেমে আসে। নিচে বিয়ে উপলক্ষে নাচ গানের আয়োজন চলছিল। মিহি, মর্জিনা সহ আরও অনেক অতিথি এসেছিল। তারা সেখানে আনন্দ করছিল। তানহার এসব দেখে ভীষণ ভালো লাগে। সে মনে মনে বলে, আমার জীবনে এত সুখ ছিল, আমি সেটা ভাবতেও পারিনি। এই সুখে যেন কখনো কারো নজর না লাগে। এভাবে সময় এগিয়ে যেতে থাকে। ঘড়ির কাঁটায় সময়ও এগাতে থাকে। 1 ঘন্টা 2 ঘন্টা করে সময় বেড়ে যায়। রাত যত গভীর হচ্ছিল তানহার চিন্তা তত বাড়ছিল। এখনও শাহনওয়াজের আসার কোনো খবর নেই। অনেক অতিথি ইতিমধ্যেই বিয়ে হবে না ভেবে স্থান ত্যাগ করেছে। অনেকেই কানাঘুষা করছিল। মর্জিনা বেগম তানহার কাছে এসে বলে, এসব কি হচ্ছে তানহা, তোর হবু বর কোথায়? আদেও বিয়েটা হবে তো? সে তো বলেছিল শীঘ্রই আসবে, করিব তার আসার কোনো খবর নেই, ফোনও নাকি পাওয়া যাচ্ছে না। তানহা বলে ওঠে। আমার বিশ্বাস উনি আসবেনই। এর মধ্যেই তানহার ফোন বেজে ওঠে। তানহা ফোনটা রিসিভ করতেই বিপরীত দিক থেকে কেউ বলে ওঠে, যদি নিজের হবু স্বামীর আসল চেহারা দেখতে চান তাহলে চট্টগ্রাম বন্দরের পাশে নতুন শপিং সেন্টারের পাশে চলে আসুন। তানহা অবাক হয়ে যায় এই গল্পে। বলে ওঠে, মানে কি এসবের? মিহি তানহার কাছে এগিয়ে এসে বলে। কি হয়েছে আপু? তানহা মিহিকে সব খুলে বলে। মিহি সব শুনে বলে, তোর এখনই যাওয়া উচিত। যাকে বিয়ে করতে চেয়েছিস সে মানুষ হিসেবে কেমন সেটা তো তোকে জানতে হবে, না হলে বিয়ের পর যদি কোনো সমস্যায় পড়িস তখন। তাছাড়া দেখ, তোকে কথা দিয়েও উনি এখনো বিয়েতে উপস্থিত হননি। তানহা বলে, কিন্তু আমি একা যাব। কিন্তু তুই তো ওনাকে অন্ধভাবে বিশ্বাস করেছিস। যখন একজন তোকে কল করে এমন কথা বলেছে তখন তোর একবারও ভাবা উচিত, যাওয়া উচিত। কিন্তু আমি একা যাব, যদি কোনো বিপদ হয়। তোকে একা যেতে হবে না, আমিও যাব তোর সাথে। আচ্ছা চলো। তানহা বের হতে নেবে এমন সময় শাহনওয়াজের ঠিক করে রাখা কিছু গার্ড এসে বলে, কোথায় যাচ্ছেন ম্যাম? স্যার আপনাকে বাইরে যেতে নিষেধ করেছেন। তানহা বলে, আমার যেতে দিন, আমার জরুরি কাজ আছে। তারা আর কিছু বলতে যাবে এমন সময় মিহি বলে ওঠে, যদি তোমরা আরো বাহাদুরি করো তাহলে কিন্তু মিস্টার শাহওয়াজ সিদ্দিকীকে বলে তোমাদের সবাইকে চাকরি থেকে বের করে দেওয়া হবে। গার্ডসরা পিছু হটতে বাধ্য হয়। তানহা মিহির সাথে শপিং সেন্টারে চলে আসে। তানহা মিহিকে বলে, এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না, তাহলে কি আমায় বোকা বানানো হলো? আমি আগেই ভেবেছিলাম যে শাহনওয়াজ লোকটা খারাপ নন। এমন সময় চিৎকার চেঁচামেচির আওয়াজ পাওয়া যায় একটা কন্টেনারের ভেতর। মিহি তানহাকে বলে,
চল তো ওখানে গিয়ে দেখি।